দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই কৃষিবিদ ইনস্টিটিউশনে। সেখানে বিএনপির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চতুর্থ ধাপের বিষয়টা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে প্রকল্পটা আমরা কিভাবে কার্যকর করলাম সেটা মনিটর করা, ইভ্যালুয়েট করা, ট্রায়াল অ্যান্ড এরর করা, তারপরে সেটা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা সেটা পরিকল্পনা কমিশন দেখবে। কয় ধাপ? 4 ধাপ। প্রশিক্ষণ আসলে আমি দিতে চাইনি, এটা যেহেতু সবাই রাষ্ট্র পরিচালনা করবে ভবিষ্যতে, সেজন্য কথাগুলো এখন বলা। বিএনপি আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। আমি কদিন এলাকাতে ছিলাম, এই প্রথমবারের মতো ক্যাম্পেইনে গেলাম, নির্বাচনী ক্যাম্পেইন। তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন, লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে ভোট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে 31 দফাটা দিয়েছে। ও বলে যে ভাই সাহেব, 31 দফা লম্বা চূড়া এত কেমনে বুঝবো, সহজ কথা বলেন। জনগণ বুঝতে চায়, এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই 7টা, আজকে 8টা, এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে, কিন্তু অতি সহজে বলার জন্য এটা। সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। ছাত্রদল বলে, ইংরেজিতে বললাম। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধ হয়। মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই, কোন পরিকল্পনা নাই। দর্শক, আমরা এখন সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যে ছিলাম। জামায়াতে ইসলামীর সাথে নির্বাচন কমিশনের বৈঠক হবার কথা রয়েছে আজ। বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সহ আরও বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। সকালে নির্বাচন কমিশনে দলটির একটি প্রতিনিধি দলের সাথে এই বৈঠক হবার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন। এর আগে 19 নভেম্বর নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে দলটি। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি লটারির মাধ্যমে দাবি করে দলটি। ওই দিন ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলে, নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে ইসি আস্থার জায়গা। নির্বাচন কমিশনে আর কিছুক্ষণের মধ্যে জামায়াতের প্রতিনিধিরা তাদের সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক আছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, বৈঠক শুরু হবে কখন এবং একই সাথে কতজন প্রতিনিধি আসছে জামায়াতের পক্ষ থেকে এবং কোন বিষয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কি?
জামাতের যে প্রতিনিধি দলটি আজকে আসার কথা, তারা প্রথমে 11টায় আসার কথা থাকলেও তারা 11:30টায় আসছে, যেহেতু 11টায় নির্বাচন কমিশনের সাথে অ্যাডমিন যারা রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের একটা বৈঠক রয়েছে এবং বৈঠকটা এখন চলছে। 11:30টায় জামাতের প্রতিনিধি দলটি আসবে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তার নেতৃত্বে। এর আগে 5 সদস্যের একটি প্রতিনিধি দল 19 নভেম্বর এসেছিল। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে, যেখানে নির্বাচনে মাঠ প্রশাসনকে শক্ত করা, সামর্থ্যবান করা এবং গণহারে বদলি না করা বা কোনো দলের সুপারিশে বদলি যাতে না করা হয়, সেই বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছিল। যেহেতু নির্বাচন কমিশন গতকাল তারা 10ম সভাটি তারা করেছে, করে তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যেমন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের বিষয়টি তারা এখানে সামনে এনেছে। নির্বাচনের দিন আগে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছতো, এখন নির্বাচনের আগের দিন রাতে ব্যালট পেপারটি পৌঁছবে। এছাড়া স্থানীয় কর্মকর্তা যারা থাকবেন নির্বাচন পরিচালনার দায়িত্বে, তারা যাতে স্থানীয় কোনো নেতা কর্মী বা স্থানীয় কোনো সুযোগ সুবিধা না নেন, সে বিষয়গুলোতে কঠোর একটা নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বলে আমরা ধারণা করতে পারছি। কত সদস্যের প্রতিনিধি দল আসবে সেই বিষয়টা আসার পর আসলে জানা যাবে। তবে আমরা যতটুকু বুঝতে পারি বা আগের আলোচনা বিষয়ে যতটুকু আসলে বোঝা যায়, যে এই নির্বাচনে আগের দিন রাতে ব্যালট পেপারগুলো কেন্দ্রে পৌঁছানো নিয়ে বেশ কিছু রাজনৈতিক দলের কিছু আলাপ আলোচনা বা কিছু মতামত থাকতে পারে। সেক্ষেত্রে আজকে জামাত হয়তো বা এমন কিছু মতামত দেবে। এছাড়া বিভিন্ন জায়গাতে প্রচারণাতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন হওয়া, পোস্টার ব্যানারে ছেয়ে যাওয়া পুরো নির্বাচনী এলাকা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। তফসিলটা আসলে কবে হবে, চলতি সপ্তাহে তফসিলটা ঘোষণা করার কথা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। জামাতের বেশ কিছু বিষয়ে আপত্তিও রয়েছে, সেই আপত্তিগুলো তারা তুলবে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে। কি বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আলোচনার পর মূলত সার্বিকভাবে জানা যাবে। তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ 11:30। তখন নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছে পাবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন আমাদের সাথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। তবে তার বিদেশ যাওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শারীরিক অবস্থা অনুকূলে থাকলেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। তবে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গেল কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া ডায়াবেটিক্স, কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে রবিবার রাতে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্টও স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির খবর রাখতে এবারকের হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং যেটি আমরা বলছিলাম সংবাদে, যে রবিবার রাতে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে এবং সেখানে তার রিপোর্ট সম্পূর্ণভাবে স্বাভাবিক এসেছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। পরবর্তীতে আসলে চিকিৎসকরা কি ভাবছেন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাতে আসলে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয় বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন অবস্থা বোঝার জন্য। তো সেখানে আসলেই তাদের যে সূত্র ছিল সেই সূত্রে আসলে জানা গিয়েছে যে রিপোর্টগুলো স্বাভাবিক এসেছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু ওঠানামা করছেন, যে কিছু বিষয়ে কখনো ভালো, আবার কিছু বিষয়ে কখনো অপরিবর্তিত থেকে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন যেসব সূত্রে আসলে আমরা জানতে পেরেছি, যে কিছুটা আশ্বস্ত হওয়া যায় যে বেগম জিয়া এখন কিছুটাও স্বাভাবিক রয়েছেন এবং ভালো রয়েছেন। আর বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে যদি বলি, সেই বিষয়টি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে। তবে বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান এবং এখানেই চিকিৎসা নিতে পারেন, তাহলে হয়তো বা এখনই তাৎক্ষণিকভাবে তাকে আর লন্ডনে নাও হতে পারে। আবার যদি খুব খারাপ অবস্থা হয়ে যায়, তাহলে আবার সেটিও আবার অপরিবর্তিত নাও নেওয়া হতে পারে। তো দুটি আর কি দিক রয়েছে সূত্রে আর কি যেটা জানানো হয়েছে। আর আজকে কিন্তু সোমবার, আজকে দুপুরের পরে বা বিকেলের পরে মেডিকেলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেই বৈঠকে গতকালকে যে পরীক্ষা নিরীক্ষার যে ফলাফলগুলো আসলো, সেগুলো নিয়ে হয়তো বা আলোচনা করা হবে। আর সেই আলোচনার পরে হয়তো পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যমে আবার জানানো হবে যে আসলে পরবর্তী আসলে তারা কি ভাবছে বা মেডিকেল বোর্ড আসলে পরবর্তীতে কি সিদ্ধান্ত নিচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে তানিয়া।
ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আমরা সেই খবর জানবার জন্য আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। জুলাই আগস্টে কুষ্টিয়ার 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ ও একই অভিযোগে পৃথক আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চাঙ্কারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার কথা রয়েছে আজ। পাশাপাশি শেখ হাসিনার মামলার রায়ের পর বিএনপির নেতা ফজলুর রহমানের আদালত অবমাননার অভিযোগে শুনানি রয়েছে আজ, যদিও তিনি ট্রাইব্যুনালে লিখিতভাবে এর আগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এদিকে জুলাই হত্যা মামলা আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার সহ আওয়ামী লীগের 16 জন সাবেক মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার কাছ থেকে সর্বশেষ খবর জানবার জন্য। মাইনুল, ট্রাইব্যুনালে আজ অনেকগুলোই বলা যায় মামলার কার্যক্রম রয়েছে এবং মামলার সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া সেটি শুরু হবার পাশাপাশি আমরা সংবাদে বলছিলাম যে 16 জন আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে। সে বিষয়ে কি খবর আছে আপনার কাছে? 16 জন আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়, মোট 16 জন বলে ভুল হবে। এর পাশাপাশি অন্যান্য মামলার আসামিও আছে, তবে এমপি মন্ত্রীদের মধ্যে 16 জনকে আনা হয়, যার মধ্যে রয়েছেন দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক সহ মোট 16 জন, এবং তাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা কিন্তু অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগ গঠনের যে প্রক্রিয়া তা শুরু হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে কিন্তু তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে যুবলীগ নেতাই রয়েছেন বেশ কয়েকজন, তার মধ্যে যুবলীগের সাবেক সভাপতি, সেক্রেটারিও রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং তাদের যে আনুষ্ঠানিক অভিযোগ তাও কিন্তু খুব দ্রুতই হয়তো প্রসিকিউশন দাখিল করবে ট্রাইব্যুনালে। এর পাশাপাশি আজ কিন্তু হাসানুল হক ইনুর মামলা এবং মাহবুল আলম হানিফের মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে। আর হাসানুল হক ইনুর মামলা এবং মাহবুল আলম হানিফের মামলায় বলা যায় যে অভিযোগগুলো প্রায় একই। এর মধ্যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে টেলিফোনে দেখা গেছে যে শেখ হাসিনার সাথে কথোপকথনের বিষয়গুলো রয়েছে, সেগুলো আলাদা অভিযোগ রয়েছে। বাইরে দুজনের বিরুদ্ধে কিন্তু কুষ্টিয়ার 6 জনকে হত্যা মামলার অভিযোগ রয়েছে। এর বাইরে যদি আমি বলি, আজকে যে চানখারপুলে যে 6 জনকে হত্যা মামলা রয়েছে, সেই মামলায় আছে ওসি, যে সাবেক থানার সাবেক ওসি আরশাদের কিন্তু আজকে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আরশাদের পক্ষে। হয় আরশাদ নিজেও দিতে পারেন বা তার পক্ষে কোনো সাক্ষী হাজির করা হতে পারে। সব মিলে বলা যায় আজকে জুলাই আগস্টে কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে। এই মামলাগুলো প্রসিকিউশন আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা জুলাই আগস্টে যে বিচার কার্যক্রম তা কিন্তু বেশ ভালোভাবে দ্রুতই করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই সকল কাজ কিন্তু হয়েছে এবং এই সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য যে সকল কাজ রয়েছে তাও কিন্তু হবে। আমি যদি আরেকটু বিষয় বলি, এ পর্যন্ত কিন্তু যে চানখারপুলে যে মামলাটি রয়েছে, চানখারপুলের মামলা এটা বলা যায় যে যদি সাফাই সাক্ষ্য হয়ে যায়, পরবর্তীতে এই মামলাটি যাবে যুক্তিতর্ক উপস্থাপন, এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলাটি রায়ের দিকে যাবে, অর্থাৎ রায়ের জন্য ট্রাইব্যুনাল বিচারপতি একটি দিন দেবেন। সব মিলে বলা যায় জুলাই অভ্যুত্থানের মামলাগুলো প্রায় শেষের দিকে রয়েছে, বেশ কয়েকটি মামলা, এবং হয়তো আগামী ডিসেম্বর বা এর মধ্যেই কিন্তু আরও কয়েকটি মামলার রায় এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে। নিশ্চয়ই ফিরবো আমরা আবারও ট্রাইব্যুনালের খবর জানবার জন্য। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ যুক্ত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রবিবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টিভি পুলিশ জানিয়েছে, গত 20 সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কেনেথ করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার করা হয়। সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে কোর্টে নেওয়ার কথা রয়েছে। গ্রেফতারকৃত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে আদালতে নেওয়ার কথা রয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, কখন আদালতে তোলা হবে সাংবাদিক শওকত মাহমুদকে, এবং তার এই অভিযোগের বা তার গ্রেফতারের বিষয়ে আর কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে?
তানিয়া, জনতা পার্টির মহাসচিব, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গতকাল দিবাগত রাত 12টায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরপর তাকে নেওয়া হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এবং সেখানেই তিনি অবস্থান করছেন এখন পর্যন্ত। সেখানে তাকে রাখা হয়েছে এবং ডিবি পুলিশের মাধ্যমে আমরা যে তথ্যটি পেয়েছি যে তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ গত 20 সেপ্টেম্বর মিন্টো রোড থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করে পুলিশ। এরপর তার সন্দেহজনক গতিবিধি দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় এবং এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই ডিবি পুলিশ যেমনটি আমাদেরকে জানিয়েছে যে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে শওকত মাহমুদকে এবং এখন পর্যন্ত তিনি ডিবি হেফাজতে আছেন। তো আমরা জানতে চেয়েছিলাম যে কখন নাগাদ তাকে আদালতে আনা হতে পারে। তো সে বিষয়ে সুস্পষ্ট কোনো সময় জানানো হয়নি, শুধু জানানো হয়েছে যে দুপুরের পর যে কোনো সময় তাকে আদালতে নেওয়া হতে পারে। এমনকি তাকে রিমান্ড কতদিনের চাওয়া হতে পারে সে বিষয়েও কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কিংবা তথ্য জানানো হয়নি। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম রমনা থানার ওসির অফিসার ইনচার্জের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যেহেতু সেই মামলাটি ডিবি দেখছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত শওকত মাহমুদকে রমনা থানায় হস্তান্তর করেনি গোয়েন্দা পুলিশ। তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন, মিন্টো রোডে আছেন এবং সেখান থেকে তাকে আদালতে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের আরও অপেক্ষা করতে হবে, হয়তোবা দুপুর পরে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তানিয়া, নিশ্চয়ই ফিরবো তখন আবার আপনার কাছে। নিবিশা, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী নিবিশা ছিলেন এতক্ষণ সিএমএম কোর্ট থেকে। ভিসা জটিলতা, রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ব্যাপক হারে কমেছে খোলা বাজারে ডলার বিক্রি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসেবে বছর ব্যবধানে তা নেমেছে অর্ধেকের নিচে। অনেকে হিমশিম খাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পরিপালনে। ফলে ভরা মৌসুমে কঠিন হয়ে পড়ছে ব্যবসা চালানো। তাই বাজারে চাঙ্গা ভাব ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মনে করেন সংগঠনের সভাপতি। রাকিব আল জাবেরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরিদ। বাণিজ্যিক, কূটনৈতিক ও আভিজাত্যের অনন্য মিশেলে এখন গুরুত্বপূর্ণ রাজধানীর গুলশান এলাকা। গেল কয়েক বছরে যা বিদেশি মুদ্রা কেনাবেচারও অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু কয়েক মাস ধরে বহুমুখী সংকটে এখানকার ব্যবসায়ীরা। গুলশান একের এই প্রতিষ্ঠানে ১.৫ দশক ধরে ব্যবস্থাপনার কাজ করে আসছেন মোহাম্মদ শাহিন। মাস ৩ আগেও প্রায় সারাদিনই চাপ থাকত গ্রাহকদের, কিন্তু এখন কর্মীদের বেতন দিতেও সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের। এখন ব্যবসা যদি সেইভাবে না হয় তাহলে মেন পুঁজি থেকে ওই টাকাটা চলে যাচ্ছে, সেই হিসাবে মালিক পক্ষের তো মন এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। আরেক ব্যবসায়ী সাইফুল হোসেন জানান, ভারতসহ বহু দেশ ভিসা বন্ধ করায় বড় প্রভাব পড়েছে বিদেশি মুদ্রা লেনদেনে। অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া বিক্রি সীমা। আমাদের অলরেডি 60% মাল বেচা কেনা কমে গেছে কাস্টমার না থাকার কারণে, এবং বাংলাদেশ ব্যাংকের যে একটা টার্গেট থাকে কমপক্ষে $5 লাখ কেনাবেচা দেখাইতে হবে, তাহলে লাইসেন্স নবায়ন করবে আর কি। সেরকম অবস্থা এখন খুবই খারাপ দেখা যাচ্ছে। গুলশানের মতো পল্টন কিংবা দিলকুশার মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও আছেন সুদিনের অপেক্ষায়। আমাদের কেনাবেচাটা তো অরিজিনালি এই ট্রাভেলের উপরে, ট্রাভেল তো কমে গেছে নাই বললেই চলে। আর স্টুডেন্টের কথা বললেন, স্টুডেন্ট সেশনের একটা সময় আছে, সেটা সেশন এখনো শুরু হয়নি। মোটামুটিভাবে কষ্ট করে হলেও প্রতিষ্ঠান চলে যাচ্ছে, যে হয়তো ভবিষ্যতে ভালো দিক আসবে। সরকার পরিবর্তনের পর থেকেই ব্যবসায় মন্দা শুরু হলেও শিগগিরই তা কাটার আভাস পাচ্ছেন না মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। উল্টো ভিসায় কড়াকড়ি, উচ্চ মূল্যস্ফীতি ও সরকারের বিধিনিষেধ সহ নানা জটিলতায় বেশিরভাগ প্রতিষ্ঠান। এই পট পরিবর্তনের পেরে যে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে, ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, আপনার মালয়েশিয়ার বিষয়েও কিছুটা জটিলতা, সিঙ্গাপুর, ব্যাংককের বিষয়েও কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুন গভর্নমেন্ট আসবে, আবার নতুন করে হয়তো কোনো পলিসি অ্যাডাপ্ট হইতে পারে বা আপনার অ্যামেন্ডমেন্ট হইতে পারে। এই বিভিন্ন এই সমস্ত কারণেও আপনার কিছুটা ব্যবসা বাণিজ্যে স্থবিরতার সৃষ্টি হয়েছে।
অ্যাসোসিয়েশনের হিসাবে দেশে মানি এক্সচেঞ্জের নিবন্ধিত প্রতিষ্ঠান 233টি, যার মধ্যে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে 224টি প্রতিষ্ঠান। রাজনৈতিক এবং ভিসা জটিলতার ফলে প্রতি বছরই দেশ থেকে ক্রমান্বয়ে কমে আসছে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা, যা গেল 1 বছরে কমেছে উল্লেখযোগ্য হারে। ফলে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীদের ওপর, যাদের বড় একটা অংশ বলছেন বছর ব্যবধানে ব্যবসার পরিধি কমেছে 60 থেকে 80% পর্যন্ত। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 3 মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কমেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে 1 লাফে কেজি প্রতি 30 থেকে 35 টাকা পর্যন্ত দাম কমে বিক্রি হচ্ছে। প্রায় 3 মাস পরে আবার অনুমতি পাওয়ার পর রকি ট্রেডার্স ও রনি এন্টারপ্রাইজ সহ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠানের পেঁয়াজ দেশে প্রবেশ করছে। আমদানি শুরুর পর থেকে প্রতি কেজিতে 30 টাকা কমে যায়। 2 দিন আগে দেশীয় পুরাতন জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল 130 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। আর মুড়িকাটা নতুন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এবার ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করতে মাঠে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটি বলছে এজন্য 6 মাসের মতো সময় লাগবে তাদের। এই কাজ সম্পন্ন করতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাথমিক আলোচনাও করেছে রাজুক। পরপর কয়েকটি ভূমিকম্পের পরই আবারও এমন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হয় 21 নভেম্বর শুক্রবার। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। এরপরও কয়েক দফা কম মাত্রার ভূমিকম্প হয়। পরপর ভূমিকম্পে আতঙ্কের মধ্যে আছেন নগরবাসী। ভূমিকম্প হলে তো ভয় লাগবে, এটা তো লাগার বিষয়। এরকম ভূমিকম্প হলে বাঁচি না মরি আল্লাহ পাকি জানে। আমরা যেখানে থাকি অথবা যেখানে কাজ করি সচরাচর সেই জায়গাটা কতটা নিরাপদ ভূমিকম্প মোকাবেলা করার জন্য সেটা আমরা এখনো জানি না। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 1,500-এর বেশি বর্গ কিলোমিটারের ঢাকায় ভবন আছে প্রায় 21 লাখ, যার বেশিরভাগই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে তৈরি এবং রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প সহনীয়। 93-র যে বিএনবিসি কোড ফলো করে এবং 2006 সালে এটা সংশোধিত হয়েছিল সেটা, এবং সর্বশেষ যে 2020 সালে যে ভবনগুলি দেওয়া হচ্ছে, এই ভবনগুলি যেগুলি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া এবং সেখানে প্রপার স্ট্রাকচারাল সেফটি মেজার নিয়ে করা। রাজুক বলছে তারপরও পুরাতন এবং জলাশয় ভরাট করে বা নরম মাটির উপর তৈরি অনেক ভবন ভূমিকম্প ঝুঁকিতে থাকতে পারে। সেগুলো শনাক্তেই মাঠে নামবে সংস্থাটি। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ সে বহুগুলোকে লাল চিহ্নিত করে আমরা লাল ক্যাটাগরি করব, আর যেগুলি মধ্যম ঝুঁকিপূর্ণ যেগুলিকে রেট্রোফিট করে এটা আবার পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে সেগুলিকে ইয়েলো, এবং যেগুলি একবারে কোনো ঝুঁকিপূর্ণ নাই সেগুলিকে গ্রিন ক্যাটাগরিতে 3টা করা যাবে। ভবনের নকশা অনুমোদন দিলেও সেগুলো কোন উপাদানে তৈরি হবে সে নির্দেশনা দেওয়ার ক্ষমতা নেই রাজুকের। প্রতি এলাকার বিল্ডিংই নিরাপদ বিল্ডিং হবে। যদি কেউ বিল্ডিং এর অনুমোদন দেয় তাহলে তাকে নিরাপত্তাটা দেখতে হবে। রাজুক এসে ধরবে না তাই আমি আসলে রডের জায়গায় 2টা রড কম দিলাম, আমি আসলে চুরিটা কার উপর করতেছি? নিজের জীবনের উপর। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে তাদের সদস্যরা ভূমিকম্প সহ সব রকম নিরাপত্তা ব্যবস্থায় ভবন তৈরি করেন। রিহাব মেম্বাররা যে সমস্ত বিল্ডিং বানায় বা এটা বিল্ডিং কোড মেনে বানানো হয়, এবং আপনি জানেন যে বাংলাদেশের রড, সিমেন্ট ইত্যাদি কিন্তু সব স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। যদিও ভূমিকম্পে এই পর্যন্ত বড় ধরনের ক্ষতি হয়নি, তবুও নগরবিদদের দাবি রাজধানীর প্রায় 90% ভবনই নির্মাণ হয়েছে আইন না মেনে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। থেমে থেমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রির ঘরে, সেই সাথে বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে কয়েকটি জেলা, সেই সাথে বইছে উত্তর হিমেল বাতাস। সকালেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের দেখা মিললেও নেই তার উত্তাপ। আর এই শীতে দুর্ভোগে পড়ে নিম্ন আয়ের মানুষ।
আসন্ন নির্বাচন ঘিরে নানা স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জ ২-২.৫ আসনের নতুন নারী ভোটার ও বিভিন্ন পেশার নারীরা। তারা এবার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান, যিনি নারীদের শিক্ষা, কর্ম ও নিরাপত্তা নিশ্চিত করবে। নারীদের অধিকার ও সম্মান যেন বজায় থাকে সেই নিশ্চয়তা দেবে। রিয়াজ হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। কৃষি ও তাঁত সমৃদ্ধ এলাকা ২.৫০০-এর সবখানে এখন নির্বাচনী হাওয়া। উপজেলার বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায়, চায়ের দোকানে, আড্ডায় চলছে ভোটের আলাপ। এক্ষেত্রে পিছিয়ে নেই নারীরা। এবারে নারীদের প্রত্যাশাও অনেক। শিক্ষা, কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীরা যেন আর অবজ্ঞা ও হয়রানির শিকার না হয় সেই নিশ্চয়তা চান তারা। চান নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ হোক। আমরা চাই যে এরকম একটা সরকার আমাদের আসুক, যে যাতে আমাদের নারীদেরকে একটা প্রোটেকশন দিতে পারে ভালোভাবে। বাল্যবিবাহ, যৌতুক প্রথা নিরসন সহ সামাজিক সমস্যাহীন সমাজ চাই এবং রাষ্ট্র এরকমই চাই। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাইবো যেখানে আমার পড়াশোনা শেষে আমার কোনো চাকরির পেছনে দৌড়তে হবে না, আমি নিজেই স্বনির্ভর হয়ে এই দেশের উন্নয়নে কাজ করতে পারবো। প্রথমবারের মতো এবার ভোট দেবেন অনেক নতুন ভোটার। তাদের প্রধান দাবি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ অন্যান্য ভোটারদের দাবি এমন একজন নির্বাচিত হবেন যিনি নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। সুশিক্ষা গ্রহণ করা, মানবিকতা শিখা, দক্ষতা শিখা, সব মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। নারী ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি যেন দেশ নিয়ে ভাবেন। বাংলাদেশকে একটি স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন, যেখানে নারী পুরুষ একসাথে সমান যোগ্যতায় কাজ করতে পারবে। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যে জনপ্রতিনিধি আসবে তিনি অবশ্যই দেশকে ভাববেন এবং তার কর্মকাণ্ড অবশ্যই দেশের ভালোকে ঘিরে হবে। ২.৫০০-এর ৩,৫৯,০৭৬ জন ভোটারের মধ্যে এবার নারী ভোটারের সংখ্যা ১,৭৪,৬১০ জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এই মুহূর্তে কথা বলছেন। গত ১ বছরের সাফল্যে নানা বিষয় তিনি তুলে ধরছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সরকারি টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত না দেয়, ডিসেম্বর 31 এবং জানুয়ারির মধ্যে যদি না দেয়, তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে কোনো সন্দেহের কোনো কারণ নেই। এগুলো গেল আপনার শ্রমিকদের যে অসন্তোষের বিষয়। এছাড়াও আরো অনেক কিছু জায়গাতে আমরা চেষ্টা করেছি এবং হোল হার্টেডলি চেষ্টা করেছি যে এটার মধ্যে যাতে আমরা কোনো রকমের পরিত্রাণ পাই। আমি আসার পরে যে বড় প্রশ্নটি দেখা দিয়েছিল সেটা ছিল আইএলওতে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ছিল যে আমরা আমাদের যে আইন, শ্রম আইন, এই শ্রম আইন যথেষ্ট নয়। এই শ্রম আইন নিপীড়কের আইন। এখানে শ্রমিকদের জন্য বা শ্রমিকদের কল্যাণের জন্য তেমন কোনো কিছু নেই এবং ৪৮,০০০, আপনারা জানেন ৪৮,০০০ মামলা ছিল শ্রমিকদের বিরুদ্ধে এবং ৪৮ জন নেতার বিরুদ্ধে মামলা ছিল। সেগুলোর উপরে প্রেশারাইজ করছিল যাতে এগুলো হয় এবং শ্রম আইন যেন যুগোপযোগী হয়। একাধিকবার আইএলওর যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে তারা আমাদেরকে এই বিষয়ে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদাভাবে বলেছে, এমনকি জিএসপি প্লাস সুবিধার কথা তারা বলেছে এটার সাথে জড়িত। ভবিষ্যতে আমাদের গ্র্যাজুয়েশন টু উন্নত দেশের দিকে যে আমরা যাচ্ছি সেটাও কিন্তু আপনার ডিপেন্ড করছিল এই শ্রমিক আইনের উপরে। আপনারা জানেন এমনিতেই আমাদের বিএলএ বা শ্রমিক সংগঠনগুলো সীমিত, এগুলো ইনফর্মাল সেক্টরে নেই, এগুলো আপনার বড় বড় নির্মাণ সেক্টরে নেই, গৃহকর্মীদের সাথে নেই। তো এগুলো নতুন নতুন এরিয়া, যেই এরিয়াগুলোতে আমরা স্টাডি করছি এবং আমরা অত্যন্ত অ্যাক্টিভলি নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি আবার রিমাইন্ডার দিতে বলেছি, আমরা ক্যাবিনেট ডিভিশনে বলেছি যে সমস্ত বড় বড় কনস্ট্রাকশন ফার্ম আছে তারা যদি বিএলএর আন্ডারে না আসে বা এই বাংলাদেশ লেবার অ্যাক্ট
যদি তারা এটা প্রযোজ্য না করে তবে তাদেরকে যাতে সরকারি কোনো কন্ট্রাক্ট না দেওয়া হয়